নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন আমাদেরই দীর্ঘদিনের বিজিটিএর সহকর্মী এবং নদিয়া জেলার কমিটির সদস্য এবং রানাঘাট মহকুমা কমিটির সদস্য মাননীয় সুবোধ দেবনাথ মহাশয়, দীর্ঘদিনের সাথী, সহকর্মী, বন্ধু। আজকে আমরা উপস্থিত হয়েছি যে আপনাদের বিভিন্ন বিষয়ে যে আজকে দিকগুলি রয়েছে, যে জানবার বিষয়গুলো রয়েছে, আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং ব্যাকুল। সেই সমস্ত বিষয়গুলোর উপর আজকে আমরা আমাদের মতো করে আলোকপাত করব। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা সমস্ত বিজিটিয়ান বন্ধুদেরকে আরও একবার। আমরা আজ উপস্থিত হয়েছি রাজ্য সম্পাদকের কাছে। আমি শ্রী সুবোধ দেবনাথ। আজকে আপনারা জানেন, অনেকের প্রশ্ন ছিল যে পে কমিশন অফিসে বিজিটিএর প্রতিনিধিরা কেন গিয়েছিলেন। আপনাদের মতোই আমারও একই প্রশ্ন রাজ্য সম্পাদকের কাছে। হ্যাঁ, মাননীয় সোরেনবাবু, আপনি উত্তর। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের কলকাতা হাইকোর্ট গত 2 মার্চ একটা রায় দিয়েছিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়ে বলা হয়েছিল যে গ্র্যাজুয়েট টিচারদের সম্বন্ধে যে রেকমেন্ডেশন করার কথা, সেই রেকমেন্ডেশন কিন্তু জমা এখনও পড়েনি এবং তারা সে সময় বলেছিলেন যে উইদিন 2 উইকস সেটা জমা দিতে হবে। আমার কাছে এ বিষয়ে কম্প্রিহেন্সিভ রিপোর্টটা রয়েছে, অর্থাৎ আমি একটুখানি পড়ে আপনাকে যদি বলি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেখানে পরিষ্কার একটা কথা তারা বলেছিলেন যে সেই জায়গাটাতে বলুন যে the matter is adjourned for 2 weeks in order to enable the chairman 6th pay commission West Bengal to file a comprehensive report sent to the government। অর্থাৎ হ্যাঁ আর ব্যাপার নেই, কম্প্রিহেন্সিভ রিপোর্ট দিতে হবে এ বিষয়ে। অর্থাৎ গ্র্যাজুয়েট টিচারদের যে দাবি দাওয়া, সেটা অলরেডি সিঙ্গেল বেঞ্চে মান্যতা পেয়েছে, আপনারা জানেন, ঠিক আছে। সে বিষয়ে কম্প্রিহেন্সিভ রিপোর্ট জমা দেওয়ার জন্য তারা চেয়ারম্যান পে কমিশনকে তারা 2 সপ্তাহ সময় দিয়েছিলেন। এবং দুর্ভাগ্যজনকভাবে ঠিক 16 মার্চ পশ্চিমবঙ্গে লকডাউন শুরু হয়ে যায়, আপনি নিশ্চয়ই জানেন। তা সেখানে গিয়ে আমরা যখন ফলে কোর্টও বন্ধ হয়ে যায়। আমরা ভেরি রিসেন্টলি কোর্ট রিজিউম করার পরে কোর্টে খোঁজ নিতে গেছিলাম। সেখানে আমরা জানতে পেরেছি যে এখনও অবধি পে কমিশনের তরফে সেরকম কোনো ডকুমেন্ট জমা দেওয়া হয়নি। তা সেটাই আমরা পে কমিশনের কাছে রিমাইন্ডার দিতে গেছিলাম একটা আর্জি নিয়ে, যে দ্রুত হাইকোর্টের রায়কে মান্যতা দেওয়া হোক এবং দ্রুত এই যে কম্প্রিহেন্সিভ রিপোর্ট গ্র্যাজুয়েট টিচারদের সম্বন্ধে সেটা জমা দেওয়া হোক। বেশ, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, রাজ্য সম্পাদকের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন। পে কমিশনের মেয়াদ তো শেষের পথে, তাই তো? হ্যাঁ। টিজিটি স্কেলের বিষয়ে কি হবে, আমাদের ভবিষ্যৎ কি? ট্রেন গ্র্যাজুয়েট টিচারদের স্কেল আমরা পাবো কি নাকি পাবো না? আমার মতো বহু বিজিটিয়ানদের নিশ্চয়ই এই একই প্রশ্ন রাজ্য সম্পাদকের কাছে। বলুন। দেখুন, আমার বন্ধু সুবোধ এবং আমার অগণিত সহকর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা টিজিটি স্কেল 100 নয় 300% পাবো। এখন প্রশ্ন উঠতে পারে তো একটা মনে মনে, যে কি করে আপনি এত সিউরিটি দিচ্ছেন? কারণ কমিশনের রেকমেন্ডেশনের ব্যাপার, করতেও পারে নাও করতে পারে, কমিশনের খেয়াল খুশির ব্যাপার আছে। কিন্তু কমিশনের এখানে খেয়াল খুশির জায়গাটা কিন্তু খুব একটা নেই। কেন নেই? যদি আমরা সিঙ্গেল বেঞ্চের রায়ের কিছু অংশ খতিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা সেই জায়গাটা বুঝতে পারবো যে কেন নেই। সিঙ্গেল বেঞ্চের রায়ের কপি আমার কাছে রয়েছে। আমরা দেখতে পাবো যে সিঙ্গেল বেঞ্চ 22শে জুলাই 2019 সালে যে যুগান্তকারী রায় দিয়েছিল, পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট শিক্ষকরা যে বঞ্চিত, এটা কিন্তু আদালতের রায় প্রতিষ্ঠিত এবং সেই প্রতিষ্ঠা হয়েছিল 22শে জুলাই। হ্যাঁ, আজ পর্যন্ত আমরা যখন জানো সুবোধ, আমরা যখন বিভিন্ন শিক্ষক সংগঠন বা বিভিন্ন জায়গায় গেছি, একটা মিথ চালু ছিল, যা পাচ্ছ ঠিকই পাচ্ছ, এর থেকে বেশি পাওয়া উচিত না। সেই জায়গাটা কিন্তু কোর্ট সেখানে দুর্মুষ করে ছেড়ে দিয়েছিল। আমরা যদি কোর্টের অবজারভেশন দেখি, অনেক শিক্ষক সংগঠন না থাকলে সত্যি কথা বলতে কি আমরা টিজিটি বিষয়টাই জানতে পারতাম। ডিজিটি না থাকলে ডিজিটি বিষয়টি জানতে পারতে সুবোধ না, একদম জানতে। ঠিক আছে, সেটাই অনেকে স্বীকার করতে চান না। আমরা এখানে দেখে নেবো 10 নম্বর পয়েন্টে, সেখানে কোর্ট তার অবজারভেশনে বলছে যে ইন রিলেশন টু দ্য ডিফারেন্স রেজাল্টিং ফ্রম ইকোনমিক কন্ডিশন ইন ডিফারেন্ট স্টেটস সিগনিফিকেন্টলি ইন দিস কেস, অর্থাৎ আমাদের কেসের ক্ষেত্রে, অর্থাৎ গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে, দিস কোর্ট ফাইন্ডস দ্যাট দ্য ফিনান্স ডিপার্টমেন্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল
has fixed the pay band of assistant teacher with postgraduate degree following the recommendation of 6th Central Pay Commission, but has failed to do so in fixing the pay band of assistant teacher with graduate degrees. আর এর থেকে পরিষ্কার করে আর কোর্ট কি বলবে? যে কথাটা আমরা বারবার বলে এসেছি, যে অর্থাৎ লোপা 2009-এ গ্র্যাজুয়েট টিচারদের সঙ্গে চরম বঞ্চনা করা হয়েছিল, চরমতম বঞ্চনা করা হয়েছিল, শুধু চরম নয় চরমতম বঞ্চনা করা হয়েছিল। সেটাই কোর্ট বলছে যে ইকোনমিক কন্ডিশনের কথার দোহাই দিয়ে কিন্তু আমি এক শ্রেণীর টিচারকে দেবো আরেক শ্রেণীর টিচারকে দেবো না, এটা হতে পারে না। একই মায়ের দুই সন্তান, একজনের জন্য বিরিয়ানি আরেকজনের জন্য ডাল ভাত, এটা কি করে হয়? ঠিক আছে, আমরা বারবার বলেছি কোর্টকে, যে দেখিয়ে দিয়েছি যে পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষে পোস্ট গ্রাজুয়েট টিচারদের গ্রেড পে 4800, শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং গ্র্যাজুয়েট টিচারদের 4600। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য ছিল যে রাজ্যে কিন্তু তাদের 4100-এ রেখে দেওয়া হয়েছিল এবং পে ব্যান্ড 3-তে রেখে দেওয়া হয়েছিল। সারা ভারতবর্ষে কোথাও গ্র্যাজুয়েট টিচারদের কিন্তু পে ব্যান্ড 3-তে নেই, সবাই পে ব্যান্ড 4-এই ছিল, একসঙ্গে পে ব্যান্ডটা সেম ছিল। শুধু তাই না, পে ব্যান্ডে ডিসক্রিমিনেশন আছে, টোটাল পেতেও বেসিক পেতেও ডিসক্রিমিনেশন আছে, যেখানে সারা ভারতবর্ষে গত পে কমিশনে 2009-তে এই ডিফারেন্স ছিল মাত্র 1010 টাকা গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি 3210 টাকা ডিফারেন্স হয়ে গেছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে আর উই এলিয়েন? আমরা কি ভিনগ্রহ থেকে এসেছি, বা আমরা কি কলোনিয়াল ভারতবর্ষে বাস করছি? না। আর সেই নাটাই কিন্তু কোর্ট এস্টাবলিশ করেছে। বারবার কোর্ট বলছে যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ফেলড টু ডু সো ইন কেস অফ গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার্স। এবং সেখানে আরো বলেছে কোর্ট, সেখানে therefore the argument of the state are guided by their economic condition in fixing their respective pay scales fails at least in this case. অর্থাৎ রাজ্য সেখানে যে অজুহাতটা খারাপ করেছিল যে আমাদের পয়সা নেই তাই আমরা দিতে পারিনি, পয়সা যদি না থাকে তাহলে কাউকেই দেবে না। তাহলে পয়সা নেই দেবে না, কিন্তু আমাদের গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় তো পয়সা দিচ্ছে, কেন আমাদের প্রতি কেন এরকম আমাদেরকে ব্রাত্য করা হয়েছে? আমরা দিনের পর দিন, আপনারা জানেন, রাজ্য সম্পাদকের কাছে প্রশ্ন, বা আমার মতো অনেক গ্রাজুয়েট টিচার যারা দেখছেন ইতিমধ্যে জানেন যে স্কুলে আমাদের তো প্রচুর পরিশ্রম, সমান ক্লাস নিতে হয়, এবং গ্রাজুয়েট টিচাররা অনেকেই আছে যারা, আমি নিজেও 11-12 ক্লাস নিচ্ছি, দীর্ঘদিন আমরা খাতা দেখি, কাউন্সিলের, এরকম অগণন শিক্ষক আছেন বিটিডিআররা। আমরা কিন্তু নীরবে কাজ করে যাচ্ছি, কিন্তু সরকারকে আমরা বোঝাতে পারছি না। কেন বোঝাতে পারছি? আমার মনে হয় বুঝতে চাইছেন না। এক্স্যাক্টলি সুবোধদার সঙ্গে একদম আমি একমত যে সরকার কেন, সরকার, শিক্ষা দপ্তর সবাই সবটা জানেন, এবং এই ভুলটা তো আজকের নয়, দীর্ঘ 20 বছর ধরে ভুলটা হয়ে আসছে, এবং ভুল বলবো না, এটা পরিকল্পিত ভুল। অর্থাৎ এক শ্রেণীর শিক্ষককে কি করে কম পয়সা দিয়ে পোষা যাবে এবং তাদের কাছ থেকে ম্যাক্সিমাম আউটকাম নেওয়া যাবে, এইটা একটা সুপরিকল্পনা করে এগোনো হয়েছিল। এনসিটি রেগুলেশন 2001 সাল থেকে চালু হয়েছিল। আমার প্রশ্ন, যারা গ্র্যাজুয়েট টিচার আছেন তারাই প্রশ্ন করুন যে তারা কি জানতেন না এনসিটি রেগুলেশন ছিল। সারা ভারতবর্ষের পে স্কেল, কেউ কেউ বলেন যে শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত বিষয়, কেউ কেউ বলেন যুগ্ম তালিকা যখন রাজ্য যা খুশি করতে পারে। এ প্রসঙ্গে আমি একটা জিনিস স্মরণ করে দিই, ভারতীয় সংবিধানে 47টা বিষয় আছে যেটা যুগ্ম তালিকাভুক্ত বিষয়, অর্থাৎ যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ই আইন করতে পারে, কিন্তু সেখানে একটা শর্তও দেওয়া আছে, কোনো একটা পার্টিকুলার বিষয়ে যদি কেন্দ্রীয় সরকারও আইন করে এবং রাজ্য সরকারও আইন করে, তাহলে কোন আইনটা থাকবে? যদি কোনো কনফিউশন থাকে দুটোর মধ্যে, তাহলে কোন আইনটা থাকবে? সেখানে ভারতীয় সংবিধান পরিষ্কার বলে দিচ্ছে যে কেন্দ্রীয় আইনই প্রযোজ্য হবে, রাজ্য আইন নয়। ফলে এনসিটি আইন 2001 থেকে চালু হয়েছে, মানে এনসিটি আইনকে মেনেই চলতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। এবং আপনারা খেয়াল করে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বারবার এনসিটির কাছে পারমিশন নিয়েছে যখন উইদাউট বিএড অ্যাপয়েন্টমেন্ট করাতে গেছে, যে আমাকে পারমিশন দাও, এক্সটেনশন চেয়েছে, আমাকে পারমিশন দাও। এবং আমরা দেখেছি বর্তমান সরকারের আমলে, অর্থাৎ 2016 সাল থেকে কিন্তু পুরোপুরি স্ট্রিমলাইনিং করা হয়েছে, যে আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এই লেভেলটা। ফলে এখানে যে একটা পাস গ্র্যাজুয়েট বলে তকমা দিয়ে চালনা করা হয়েছে, অনেকেই জানেন না যে ইউজিসি 1985 সালে পরিষ্কার পশ্চিমবঙ্গ সরকার এবং অন্যান্য সরকারকে এক কথায় জানিয়ে দিয়েছিল যে 2 বছরের গ্র্যাজুয়েশন কোর্স করা যাবে না। আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে আপনি খেয়াল করে দেখুন, আপনার বাবা কাকার আমলে, আমাদের বাবা কাকার আমলে গ্র্যাজুয়েশন কোর্স কিন্তু পশ্চিমবঙ্গে 3 বছরেরই ছিল। একটা 3 বছরের জেনারেল গ্র্যাজুয়েশন, 3 বছরের অনার্স গ্র্যাজুয়েশন, দুটোই 3 বছরের ছিল। আমরা তার ভুক্তভোগী, এবং এই জোর করে যে 2 বছর করে দেওয়া হলো, নাম দেওয়া হলো একটা অদ্ভুত নাম, অদ্ভুতুরে বলবো, ভুতুরে অ্যান্ড অদ্ভুতুরে বলবো, পাস গ্র্যাজুয়েট। সারা ভারতবর্ষে কোথাও খুঁজে পাবেন না,
এবং এই নাম দিয়ে কিন্তু নাম্বার অফ মার্কস সেম, 300 নম্বরের পরীক্ষা দিচ্ছেন না, শুধু ইয়ারটাকে কম করে দেওয়া হলো। পরে যখন ইউজিসি গুঁতো দিল তখন গিয়ে কিন্তু সেটা করতে করতেও প্রায় 13 বছর পেরিয়ে গেল। ফলে একটা অগণিত ছেলে বেরোলো যাদের গ্র্যাজুয়েশন 2 বছরের, কিন্তু মার্কসের ক্ষেত্রে তারা ইকুইভ্যালেন্ট 3 বছর। এবং ইউজিসি তাদেরকেও মান্যতা দিয়েছে বাধ্য হয়ে, বলে যে যতদিন না একটা চেঞ্জ হচ্ছে তাহলে ততদিন এদেরকে আপনারা চালিয়ে যান, কিন্তু 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স করে দিতেই হবে পরবর্তী পর্যায়ে। এবং আজকে দেখবেন জেনারেল গ্র্যাজুয়েশনও 3 বছরের, অনার্স গ্র্যাজুয়েশনও 3 বছর। আর এই প্রসঙ্গে একটা কথা পরিষ্কার বলে রাখি, সারা ভারতবর্ষে কোথাও এবং ইউজিসি নিজেও অনার্স গ্র্যাজুয়েটদের আলাদা কোনো ভ্যালু দেয় না, উভয় ধরনের গ্র্যাজুয়েটই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করার জন্য সমানভাবে এলিজিবল। অসাধারণ। এবং এইগুলো আমরা কোর্টের সামনে প্রতিষ্ঠা করেছি। এনসিটির প্রতিনিধি সিঙ্গেল বেঞ্চের সময় উপস্থিত হয়েছিলেন, তিনিও বলেছিলেন হ্যাঁ যা হয়েছে সেটা ভুল হয়েছে। ইউজিসির তরফের প্রতিনিধি উপস্থিত ছিলেন, তারা বলেছেন হ্যাঁ এদের কোনো যোগ্যতা মানে কোনো জায়গা নেই প্রশ্ন তোলা এখানে। হাইকোর্ট তো আমাদের মান্যতা দিয়েছে। এবং হাইকোর্টের মান্যতা মানে কি, যেটা অনেকে বলছেন যে এটা পে কমিশনের বদান্যতার উপর নির্ভর, বদান্যতার কোনো জায়গা নেই। কারণ এখানে কোর্ট 12 নম্বর পয়েন্টে পরিষ্কার বলছে কোর্ট রিট অফ ম্যান্ডামাস ইস্যু করেছিল, সেখানে কোর্ট নিজেই ব্যাখ্যা দিচ্ছে। দেখুন, রিট অফ ম্যান্ডামাস ইজ এ কমান্ড issuing by the High Court directed against the state or any public authority which requires the performance of a duty which has been wrongfully refused. মানে কি, উই কমান্ড, অর্থাৎ কোর্ট অর্ডার করছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারতবর্ষের সংবিধান প্রণেতারা একটা জিনিস করে গেছিলেন যে সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। কিছু ঝোলাধারী লোক বলে বেড়াতে পারেন যে সংবিধান মানবে না, কিন্তু সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, সে সিএম হোক, পিএম হোক বা কোনো পে কমিশনের চেয়ারম্যান হোক, বলে সংবিধানকে মেনে চলতে হবে। এবং সেখানে তারা কিন্তু ওই পে কমিশনের ক্ষেত্রে রিট অফ ম্যান্ডামাস ইস্যু করেছে, অর্থাৎ তোমাকে এটা সংশোধন করতে হবে। এবং তারা অলরেডি ইট ইজ গাইডেড বাই পয়েন্ট নাম্বার 10, সেখানে তারা বলে দিচ্ছেন যে রাজ্যের গ্র্যাজুয়েট টিচারদের সঙ্গে অবিচার হয়েছিল। ফলে সেখানে তাদের কাছে কোনো স্কোপ নেই যে তারা যা খুশি করতে পারেন, সরি টু সে। এবং রাজ্য কিন্তু যখন কোর্ট এই অবজারভেশন দিয়েছিল, রাজ্যের তরফের উকিল কিন্তু কোনোরকমভাবে এটাকে চ্যালেঞ্জ করেন রিভিশন বেঞ্চে। উল্টে তারা বারবার বলেছিলেন যে বিষয়টি পে কমিশন যথোপযুক্তভাবে দেখবে এবং কোর্টের গাইডিং প্রিন্সিপাল অনুযায়ী কাজ করবে। এবং তার মানে আমরা ধরে নেব যে এর বাইরে আর কোর্টের কোনো মানে তাদের কোনো আপত্তি নেই রাজ্য সরকারের। এই হচ্ছে ব্যাপার। অসাধারণ, আমরা সমৃদ্ধ হলাম। এবং এত সুন্দর নেতৃত্ব আমাদের যিনি সম্পাদক, রাজ্য সম্পাদক সৌরিম ভট্টাচার্যকে সুন্দর সুললিতভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, আমরা বুঝছি, আমরা এগিয়ে চলছি। আমাদের পরবর্তী প্রশ্ন, শোনা যাচ্ছে কোর্ট কেস হয়েছে বলে নাকি টিজিটি স্কেল পেতে আমাদের সমস্যা হচ্ছে। আপনার নেতৃত্বে আমি যখন কল্যাণীতেও গেছিলাম, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে কথা বলেছিলাম, আমি পৌলমী ম্যাডাম, আমাদের কাছে শিক্ষামন্ত্রী বলেছিলেন কোর্ট কেস হয়েছে, কোর্ট বুঝবে। পরবর্তীতে উনি বলেছিলেন আমি দেখবো দেবো। তা এই বিষয়ে আপনার মতামত কি? আমাদের কোর্ট কেসটাই কি আসল, আমাদের পেতে দেরি হচ্ছে, ডিলে হচ্ছে, টিজিটি আমরা কেস করেছি বলে এই বিষয়ে রাজ্য সম্পাদকের দৃষ্টি নিক্ষেপ করছি, আপনারা শুনুন। দেখো সুবোধ এবং অন্যান্যদেরও বলছি যে আমি একদমই বিশ্বাস করি না এই যে প্রোপাগান্ডাটা চালানো হচ্ছে, মানে এটা হচ্ছে একটা স্পন্সর্ড প্রোপাগান্ডা। মানে কেউ বিজিটি এর কার্যাবলীকে ছোট করে খাটো করে দেখানোর জন্য তারা এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে। ঠিক আছে, একটা জিনিস বলে রাখি, আজকে যদি কোর্টে আমরা নামক করতাম তাহলে আজকে কেউ আমাদের কথা শুনতো না, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে হতো। আমরা তো যখন ড্রোপা 2009 বেরিয়েছে আমরা ঘুরেছি, তো বিভিন্ন শিক্ষক সংগঠনের কাছে ঘুরেছি তো যে আমাদের বিষয়টা দেখুন, আমাদের ফাঁকা আশ্বাস দেওয়া হয়েছে। শিক্ষক সংগঠনকে আমরা বলেছি, সবাই মিলে বলেছি, কিন্তু প্রতিটা সংগঠনকে আমরা বলেছি। 2009 যখন আমরা ধন্যবাদ করেনি না, 2009 যখন আমরা বলেছি তখনও আমরা বলেছি যে আমাদের বিষয়টা দেখা হোক, কেউ কিন্তু ফাঁকা আশ্বাস ছাড়া কিছু দিতে পারে না আমাদের। আজকে আমরা কোর্টে গিয়ে যদি এস্টাবলিশ করতে না পারতাম, আজও ওই গল্প চালিয়ে যাওয়া হতো। যদি এটাই হয় যে সবাই আমাদের পে স্কেল কেস ছাড়াই হয়ে যেত, তাহলে আমার একটা ছোট্ট সহজ সরল প্রশ্ন আছে, সেই সমস্ত শিক্ষক এবং তাদের দাবিপত্রে এক লাইনে ছেড়ে দেওয়া আছে, আর কেউ দাবি রাখেইনি যে গ্র্যাজুয়েট টিচাররা বঞ্চিত। এক লাইনে বললে কি মিটে যায়? দেখো সুবোধ এবং অন্যান্যদেরও বলছি যে আমার মনে হতে পারে তাজমহলটা আমার, ঠিক আছে, তাজমহলটা আমার প্রপার্টি, তাজমহলটা আমাকে দিয়ে দেওয়া হোক, আমার লেগিটিমেসি থাকতে হবে আমার ক্লেমের। আমরা কিন্তু বাটি নিয়ে যাইনি, এটা আমাদের নৈতিক অধিকার এবং আইনি অধিকার লড়াই করে আমরা পেয়েছি যে আমাদের বঞ্চিত হয়েছিলাম আমরা কিন্তু বলিনি গিয়ে আমার 5 টাকা বাড়িয়ে দাও। এই লড়াইটা গ্র্যাজুয়েট টিচারদের সম্মানের এবং মর্যাদার,
যে মর্যাদা থেকে দীর্ঘ 20 বছর ধরে বারবার বঞ্চিত করে রাখা হয়েছে, বারবার নানা সুকৌশলে চেপে রাখার চেষ্টা করা হয়েছে। আজকে কোর্টে গেছি বলে তো পে কমিশন হিয়ারিং করিয়েছে, আজকে কোর্টে গেছি বলেই কিন্তু পে কমিশন ঢুকতে বাধ্য হয়েছে, আজকে কোর্ট অর্ডার ছিল বলেই আজকে আমরা সেখানে আমরা আশায় বুক পেতেছি যে পে কমিশন রেকমেন্ডেশন করতে বাধ্য, আজ নয়তো কাল। আর তুমি যেটা প্রশ্ন করলে যে পে কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার ব্যাপার, একটা কথা স্পষ্ট বলি, কোর্টের এই অর্ডার রয়েছে 2 মার্চের, ফলে রেকমেন্ডেশন তাকে জমা করতেই হবে আজ নয়তো কাল। রেকমেন্ডেশন জমা যদি উনি না করেও ওনার মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রেও কোর্ট তাকে ডেকে পাঠাবে যে কেন তুমি জমা করোনি। এবং আমরা আমাদের অবস্থান এক্ষেত্রে খুব স্পষ্ট করছি। আজকে আমাদের তরফ থেকে যে আর্জি নিয়ে যাওয়া হয়েছিল দ্রুত জমা করার জন্য, ইন্দ্রজিৎ বাবু গেছে, হাওড়া মাননীয় জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বাবু গেছিলেন, মাননীয় মৌসুমী ম্যাডাম গেছিলেন, এবং উত্তর চব্বিশ পরগনা থেকে ভিক্টর বাবু গেছিলেন। এই করোনা আবহে কিন্তু আমাদের সবার হয়ে লড়ে যাচ্ছে। অবশ্যই আমরা দেখুন, আমাদের যারা যেটুকু কাজ করে আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলি, এবং এইখানটায় দাঁড়িয়ে আমি সবাইকে অ্যাসিওর করছি যে বিজিটিএ কোর্ট রিজিউম করা মাত্রই সর্বাগ্রে এই জায়গাটাকে তুলে আনবে যে তুমি ইমিডিয়েট রেকমেন্ডেশন জমা করো। বারবার একটা জিনিস বোঝানো করার চেষ্টা করছেন কেউ যে পার্ট 2-তে আসবে, কোর্ট বলছে সব পার্ট 2 ফার্ট 2 বুঝি না, পার্ট 2, 3, 4, 5, 10 তারা বুঝে নি। কোর্ট বলছে তোমাকে বলা হয়েছিল এই বিষয়ে রিকমেন্ডেশন জমা দিতে, তুমি জমা করবে। দেখুন যেটা ইয়েতে ডিভিশন বেঞ্চের অর্ডারও ছিল, টু ফাইল এ কম্প্রিহেন্সিভ রিপোর্ট সেন্ড টু দ্য গভর্নমেন্ট ইন দিস রিগার্ড। তারা বলেনি যে তুমি যবে রোপা পার্ট 2 আর করবে তবে গিয়ে তুমি এটা দিও। এই গল্প তারা শুনিয়েছিলেন যে আমরা দেব, আমরা করব। কোর্ট বলেছিল কবে করবে, এবছর নাকি 2025 সাল না 23 সাল, তুমি টাইম ফ্রেম বলতে পারছো না। এবং সেখানে কোর্টের কাছে এরকম কোনো তথ্য দেওয়া হয়নি, ফলে সেখানে এই যুক্তিটাই কোনো খাটে না যে পার্ট 2 সঙ্গে বেরোবে, তাছাড়া বের করা যাবে না। কোর্ট কোথাও বলেনি এই কথা, কোর্ট বলেছে তোমাকে বের করে দিতে হবে। পার্ট 2 তুমি নাও বের করতে পারো, সেটা তোমার ব্যাপার। পার্ট 2 সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই, উই আর সেপারেট চ্যাপ্টার। যে পার্ট 2-তে যদি কারোর জন্য রেকমেন্ডেশন না থাকে, আমি অ্যাসিওর করছি শুধুমাত্র যদি একটা রেকমেন্ডেশন বেরোয় সেটা গ্র্যাজুয়েট টিচারদের জন্য বেরোবে। এবং আমরা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছিলাম ডিভিশন বেঞ্চে যাওয়ার পরে, যখন পে কমিশনের তরফ থেকে একটা মজার বিষয় হয়েছিল, যখন বলা হয়েছিল যে মেম্বার সেক্রেটারি পে কমিশনকে হাজির করানো হবে কোর্টে যদি তিনি রিকমেন্ডে জমা না দেন। তারা যখন ডিভিশন বেঞ্চে গেছিল, আমরা ডিভিশন বেঞ্চে গেছিলাম, একই সঙ্গে আমরা সুপ্রিম কোর্টেও ক্যাভিয়েট দাখিল করেছি। ডিভিশন বেঞ্চের এই অর্ডারের বিরুদ্ধে আজ পর্যন্ত কিন্তু কোনো মুভমেন্ট হয়নি, ঠিক আছে। ফলে আমরা আশাবাদী যে আমরা কোর্টের কাছে পুনরায় সুবিচার পাবো। এবং আমরা আজ দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের সরকারের সঙ্গে কোনো বৈরিতা বা শত্রুতা এখানে জেদাজেদি বা রেষারেষির কোনো ব্যাপার নেই। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছি। আপনি তো জানেন যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের ডাকে সাড়া দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা 5 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি রাজ্যতন্ত্র। হ্যাঁ, ফলে সেই জায়গাটা কিন্তু বলবার কোনো জায়গা নেই যে আমরা কোনো রাজনৈতিক রেষারেষি বা জেদাজেদির জায়গায় যাচ্ছি। আমাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, অবশ্যই আমাদের দাবি নিয়ে সম্পর্ক আছে। আমরা চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করুন। হ্যাঁ, তারা তো বারবার বলেন যে আমাদের সরকার মানবিক, তাহলে আমরা এই মানবিক রূপটা দেখতে চাইছি। আইনি বৈধতা আমাদের আছে। সোহেলবাবু, এই মুহূর্তে আমার একটা প্রশ্ন মনে হলো যে বিজিটিএ দেখলাম মহান পেশার মহান কাজ, বিভিন্ন জেলা ভিত্তিক দেখছি ত্রাণ দিয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনাদের এই কাজটাকে আমরা দেখছি সব কুর্নিশ জানাচ্ছে। এই বিষয়ে আপনাদের পরবর্তীতে আরো কি কিছু পরিকল্পনা আছে? আমাদের স্কুল নির্মাণ হচ্ছে শুনছি, আমাদের প্রচুর ইউনিক পরিকল্পনা আছে। অলরেডি আমরা আমাদের এখানে একটা আদিবাসী অধ্যুষিত অঞ্চলে একটা যদি একটু বলেন আমার বিজিটিয়ান বন্ধু যারা আছে। হ্যাঁ, তাদের জন্য আমাদের একটা পরিকল্পনা রয়েছে, যেখানে পিছিয়ে পড়া অঞ্চল আর জেলায় জেলায় আমরা আমাদের সদস্যরা যারা আছেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবং আমফান ক্ষতিগ্রস্ত এবং করোনার দ্বারা যারা এই মুহূর্তে তারা অর্থনৈতিকভাবে দুর্বল, যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা হাত বাড়িয়ে দিয়েছি। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তো করছেই, আমরা আমাদের সীমিত স্বার্থের মতো আমরা মানুষের পাশে বারবার দাঁড়াচ্ছি। এবং মানে শুধু পড়াশোনা করানোই ব্যাপার বা টিজিটি পাওয়াটাই ব্যাপার নয়, আমরা যে মানুষের পাশে অনেক বেশি মানবিক এবং আমাদের এই মহৎ উদ্দেশ্য, এটা কিন্তু প্রচুর মানুষ ভালোভাবে নিচ্ছে একদম। এবং আমরা সরকারের পাশে আছি, সরকার অবশ্যই আমাদেরকে দেখুক, এটা আমাদের দাবি। এবং এই দাবি থেকে আমরা কিন্তু অ্যাকচুয়াল নড়ছি না। এবং যদি দেখা যায় দুর্ভাগ্যজনকভাবে আমাদের কোনো কারণে দাবি মেটাতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে,
আমরা বাধ্য হবো এবার চরমতম আন্দোলনের পথে নামতে, এবং সেটা কিন্তু শেষ না করে আমরা উঠবো না। আমরা এর আগের বার কিন্তু সরকারকে একটা ফ্লেক্সিবিলিটি দিয়েছিলাম মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে, আমাদের নিজেদের দায়বদ্ধতাকে মাথায় রেখে আমরা ছদিন যে আমরা অবস্থান করেছি, সেই অবস্থানের পরে আমরা কিন্তু কমিয়ে উঠে গেছিলাম একই কারণে, সেটা হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা ছিল, কিন্তু শিক্ষক আমরা সর্বাগ্রে সেই শিক্ষকতার দায়বদ্ধতাকে মাথায় রেখে কিন্তু আমরা উঠে গেছি। কিন্তু পারমিশন থাকা সত্ত্বেও আমরা বসেই থাকতে পারতাম, কিন্তু আগামী দিনে কিন্তু সেটা হবে না। আমরা চরমতম জায়গায় যাব, দরকার হলে আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, কিন্তু আমরা এই 20 বছরের বঞ্চনার অবসান ঘটিয়ে ছাড়বো। শুধু সবাইকে বলবো, হতাশ হবেন না, আর কারোর প্ররোচনায় পা দেবেন না, এবং বিপদগামী হবেন না এরোর কথায়। করোনার প্রকোপে যে মহামারী মানে আতঙ্ক, কোভিড-19, একদিন ঝড় থেমে যাবে, তাই তো? আমরা কিন্তু এই ঝড় থেমে গেলে এবার আমাদের ঝড় শুরু হবে যদি রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী আমাদের মুখ দিকে না তাকায়, আমাদের দিকে যদি একটু মানবিকতার একটা নিদর্শন না দেখায়, তাই তো? অবশ্যই আমরা তো বারবার শিক্ষামন্ত্রীকে বলেছি যে আমাদের সঙ্গে, আপনি জানেন, আপনি নিজে একবার গেছিলেন অবশ্যই কল্যাণীতে, সেখানে দেখা হয়েছিল, দুবার তার বাড়িতে গেছিল, তার আন্তরিকতা সেখানে তার সঙ্গে আরো দুবার তার বাড়িতে দেখা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতেও আমরা গেছি। সেখানে সেখান থেকে আবার আমরা বিভিন্ন রকম ভাবে মুখ্যমন্ত্রীর কাছে, সিএম আনতে আমরা অ্যাপিল করেছি, সবকিছু করেছি, কিন্তু তাদের তরফ থেকে যে রেসপন্সটা আসা উচিত ছিল, যে এতদিন হয়ে গেল বিষয়টি নিয়ে রেসপন্স করা, আমরা আশা করেছিলাম তাদের কাছ থেকে বেটার রেসপন্স, দুর্ভাগ্যজনকভাবে পাইনি। তার মানে আমরা এখনো আস্থা হারিয়েছি তা নয়। নবান্ন জমা দিয়েছি আমরা, আমাদের তরফ থেকে বারবার সভাপতি ধ্রুবপদ ঘোষাল, আমাদের যে মাননীয় সভাপতি মহাশয়, উনিও গেছিলেন, আমরা দুজনে গেছিলাম, এবং আমরা সেটার কোনো রিপ্লাই আসেনি। ফলে আমরা কিন্তু মানে উইল নট লেফট এনি স্টোন আনটার্নড, আমরা কোনো জায়গা ছাড়িনি, এবং সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রেখেছি। কিন্তু সরকার যদি আলোচনা না করতে চায়, দুর্ভাগ্য, তাহলে আমাদের চরমতম পথ বেছে নিতে হবে। সেটাই আমরা চাইলাম। আর এই মুহূর্তে আমরা পরবর্তী প্রশ্নে যাই। স্টাফ প্যাটার্ন এবং মিউচুয়াল ট্রান্সফার নিয়ে অবস্থান কি, বিশেষ করে আমাদের সংগঠন বিজেপি এর? কারণ আমরা কিছুদিন আগে জানি লকডাউনের মধ্যেই বোধহয় বা কি তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন জেলার মধ্যেই নিয়োগ করার ক্ষেত্রে একটা শিক্ষকদের প্রায়োরিটি দেওয়া হবে, তাই তো? এই বিষয়ে আমাদের সংগঠনের কি মনোভাব? স্টাফ প্যাটার্ন তো আমাদের একটা বিশাল জয়, আমরাই কিন্তু এটাকে স্তব্ধ করতে পেরেছিলাম। রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় সব জেলা এটা আমাদের কিন্তু একটা বিশাল জয়। আজকেই শুধুমাত্র পে কমিশন অফিসে যাওয়া হয়েছিল তা নয়, আজকে আমরা শিক্ষা দপ্তরও মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে 3টে চিঠি জমা করে এসেছি। শিক্ষা বিষয়ক এবং শিক্ষক কল্যাণ বিষয়ক, দুটো বিষয়কে সামনে রেখে 3টে চিঠি আগে জমা করা হয়েছে। শিক্ষা বিষয়ক আমাদের প্রস্তাব রয়েছে যে এইচএস পরীক্ষা এই করোনার আবহে শিক্ষার্থীদের জীবনের কথা মাথায় রেখে, শিক্ষকদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত স্থগিত রাখা হোক, পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া হবে। আমরা এও বলেছি যে শিক্ষাবর্ষকে পিছিয়ে মার্চে করে দেওয়া হোক আগেরবারের মতো, তাতে আমরা পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে খানিকটা আমরা পড়ানোর সুযোগ পাবো, এবং থার্ড ইউনিট টেস্ট নেওয়া যেতেই পারে মার্চ মাসে, সেক্ষেত্রে 70% সিলেবাসের উপরে, ঠিক আছে? এবং আমরা আমাদের নদিয়া জেলার সভাপতি মহাশয় বোধহয় ডিআই কাছে গেছিলেন, এবং এই বিষয়ে আমরা আজকে যেটা মোস্ট বার্নিং প্রবলেম শিক্ষকদের, একটা জেনারেল প্রবলেম ট্রান্সফার বাড়ির কাছে, এবং সমস্ত শিক্ষকদের, বিশেষ করে গ্র্যাজুয়েট শিক্ষকদের আইডেন্টিটি নিয়ে প্রবলেম, যেটা হচ্ছে স্টাফ প্যাটার্ন। এই দুটো বিষয়েও কিন্তু আমরা সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলেছি। স্টাফ প্যাটার্ন নিয়ে আমাদের চিরকালই স্ট্যান্ড পয়েন্ট একটাই, যে গ্র্যাজুয়েট টিচাররা 2016 সালের আগে অ্যাপয়েন্টেড হয়েছেন মাধ্যমিক সেকশনের জন্য, নর্মাল সেকশন। ফলে ভারত পশ্চিমবঙ্গে এমন কোনো আইন নেই তাদেরকে আপার প্রাইমারি দেখানো যেতে পারে, এবং আমরা অলরেডি হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়ের করেছি, এবং আমাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার যে দয়া করে মাননীয় প্রধান শিক্ষকরা নিজের হাতে আইন তুলে নেবেন না, এবং দরকার হলে আমরা প্রয়োজনে আমরা কিছু প্রধান শিক্ষককেও এনগেজ করবো যারা আইন তুলে নিচ্ছেন। আমরা আবার ডিআই ডেপুটেশন শুরু করবো, কারণ খবর এসেছে কিছু কিছু জেলার কিছু অতি উৎসাহী প্রধান শিক্ষক তারা দায়িত্ব নিয়ে সমস্ত গ্র্যাজুয়েট শিক্ষকদের আপার প্রাইমারি দেখাচ্ছেন, এটা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি, ঠিক আছে? এবং মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আজকে আমরা কিছু প্রস্তাব দিয়েছি। জেনারেল প্রস্তাব তো আছে, যেমন ধরুন আমরা বলেছি মিউচুয়াল ট্রান্সফার এর যে বার রয়েছে 2বার তুলে দেওয়া হোক, বছরে একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার একাধিক জনের মধ্যে, কোনো সমস্যা নেই।
নাম্বার সেকেন্ড যেটা মোস্ট ইউনিক, যে আইন সংশোধন করে স্কুল এবং মাদ্রাসার মধ্যে মিউচুয়াল ট্রান্সফার শুরু হোক। আমার বাড়ির কাছে মাদ্রাসা আছে, দেও কি আছে, চাকরি তো সে পশ্চিমবঙ্গ সরকারের, মাইনে তো দেবে পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে। ফলে সেখানে না দেওয়ার কিছু নেই, শুধু একটা আইন সংশোধন দরকার, সরকার চাইলেই করতে পারে। আমরা তো আগে মাসের 10 তারিখে মাইনে পেতাম, একটা সিঙ্গেল 1 মাসের মধ্যে এই সরকার আমাদেরকে 1 তারিখে মাইনে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে, সাধুবাদ জানাবো অবশ্যই, ঠিক আছে। ফলে এই যে এটা একটা আছে, এবং আমরা বলেছি যে চেষ্টা করতে হবে জেলায় ট্রান্সফার নয়, জেলা নয় ব্লক অথবা মহকুমায় ট্রান্সফার দিতে। দেখা যায় যে জেলার এক প্রান্ত থেকে এক প্রান্ত যেতে ডেলি 200 কিলোমিটার জার্নি হয়ে যাচ্ছে। মিনাখা থেকে বয়রা উত্তর 24 পরগনা জেলা, নদীয়ারে যদি আমরা এমাথা থেকে মমতা দেখি, ফরিদপুর থেকে কল্যাণী, সেটা বিরাট ব্যাপার। ফলে সেটা নয়, চেষ্টা করতে হবে মহকুমা অথবা ব্লক, এবং সেক্ষেত্রে যদি আমরা স্কুল এবং মাদ্রাসাগুলোকে একই ক্লাস্টারের মধ্যে এনে ফেলি, এবং এটা হলে কিন্তু আমরা লকডাউনে কিন্তু কাছাকাছি স্কুলগুলোকে আমরা এক্স্যাক্টলি একদম একদম টেনে নিতে পারতাম ক্লাস্টার করে। এবং একটা এবং আমরা মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আরেকটা আবেদন রেখেছি, যে আবেদন আজ পর্যন্ত কোনো শিক্ষক সংগঠন রাখেনি বা কেউ রাখেননি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলোতে যে সমস্ত শিক্ষকরা চাকরি করেন, অনেকেরই শিক্ষাগত যোগ্যতা, প্রায় সকলেরই আমি বলবো, তারা কলেজের শিক্ষকদের সমান শিক্ষাগত যোগ্যতা রাখেন। ফলে তাদেরকে কলেজে নিয়োগের ক্ষেত্রে যে বয়সের ঊর্ধ্বসীমা সেটা তুলে দেওয়া হোক। কারোর যদি সেই ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে হিউম্যান রিসোর্সকে কাজে লাগানোর এর থেকে বেটার কোনো উপায় থাকে না। দুটোই শিক্ষা দপ্তর, একটা উচ্চশিক্ষা একটা স্কুল শিক্ষা, ফলে শুধুমাত্র এজ বারটা রেখে দেওয়ার কোনো মানে হয় না। তারা বাকি তাদের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, তারা যদি পরীক্ষায় পাস করেন, তারা কলেজে শিক্ষক হতে পারবে। এতে ক্যারিয়ার এনহান্সমেন্টের জায়গা। এবং পিজিটি এর আরেকটা স্ট্যান্ড পয়েন্ট যেটা আমরা আজও কেউ তোলেনি, সেটা আপনি জানেন, যে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ সরকারি স্কুলের ন্যায় সরকার পোষিত স্কুলের টিচারদেরও কিন্তু পদোন্নতি দিতে হবে। এই বিষয়টা আমরা পে কমিশনকেও জানিয়েছিলাম। পে কমিশনকে জানানোর সময় আমাদের শিক্ষা দপ্তর বলেছিল অদ্ভুত একটা কথা, আপনাদের তো ট্রান্সফার হয় না। তো আমরা বলেছিলাম যে কলেজের টিচারদেরও ট্রান্সফার হয় না, মিউনিসিপ্যালিটির যারা স্টাফ আছে তাদেরও ট্রান্সফার হয় না। তারা যদি প্রমোশন পেতে পারে, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে সে অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারে, তাহলে একজন টিচার সে সিনিয়র গ্রেড 1 সিনিয়র গ্রেড 2 কেন হতে পারে না? একদম ঠিক ঠিক। এটা কিন্তু আজকের দাবি নয়, এই দাবিটা ওটা ছিল 20 বছর আগে থেকে, আজ পর্যন্ত কেউ তোলেননি। আমরা কিন্তু আইনগত ভিত্তি দেখেছি, এখানে সুপ্রিম কোর্টের সুস্পষ্ট অর্ডার আছে, যদি পরিষ্কার বলে দেওয়া আছে যে টিচার্স ক্যানট বি প্লেসড ইন ডিফারেন্ট পে পেডেস্টাল। দপ্তর আলাদা হতেই পারে, কিন্তু কাজটা তাদের এক। ইফ কোয়ালিফিকেশন ইজ সেম, নেচার অফ জব ইজ সেম, দেন ইউ কান্ট ডিফারেন্ট। তাহলে এই জায়গাটায় ডিফারেন্স কিন্তু ক্রিয়েট করা যায় না, এবং এক্ষেত্রে স্পষ্ট অর্ডার আছে। আপনি জানেন যে এই বিষয়টা তো আমাদের লড়াই চলছে, পে কমিশনও সেখানে এগ্রি করে গেছিলেন এই বিষয়টাতে, এবং আমরা আশাবাদী এই বিষয়টাও আমাদের গভর্নমেন্টের কাছ থেকে আমরা পজিটিভ ফিডব্যাক পাবো। আজকে যে ভুলগুলো হয়ে গেছে, বর্তমান সরকারের কাছে আমার একটাই বক্তব্য, যে আপনারা অনেক কিছু চেঞ্জ করেছেন যাতে শিক্ষকদের স্বার্থও কাজে লেগেছে, যেমন আমাদের মাইনের ব্যাপারটা। আমি একটা সুস্পষ্ট বার্তা দিতে চাইবো সরকারের কাছে, যে আরও যে বিষয়গুলো আমরা তুলে ধরছি সেই বিষয়গুলো নিয়ে ভাবুন এবং সেইগুলোকে চেঞ্জ করুন। আজকে জগদ্দল পাথরের মতো যে শিক্ষা প্রশাসন বসে রয়েছে, সেটাকে চেঞ্জ করা আশু জরুরি। এবং রাজ্য সম্পাদক হিসাবে বা সভাপতি আমরা বিজিটিআররাই তো প্রথম অনলাইনে ক্লাসের কথা বলেছিলাম। এক্স্যাক্টলি। এবং এই পদ্ধতি আবিষ্কার হওয়ার মানে শুরু হওয়ার আগেই আমাদের যে গ্র্যাজুয়েট টিচাররা কিন্তু পড়ানো শুরু করে দিয়েছিল বাড়ি বসে। এবং আমাদের নিজস্ব যে স্টুডেন্টস কর্নার আমাদের নিজস্ব একটা এক্সক্লুসিভ আমরা স্টুডেন্টস কর্নার তৈরি করেছি, যেখানে শুধুমাত্র স্টুডেন্ট এবং যে কোনো শ্রেণীর শিক্ষক যোগ দিতে পারবেন, এবং সেখানে শুধুমাত্র প্রতিদিন পড়ানো হয় রুটিন ধরে পড়ানো হয়। এবং বহু স্কুলের বহু প্রধান শিক্ষক এবং স্টুডেন্টরা প্রতিনিয়ত যোগদান করছে। আমরা এটাকে এডুকেশনাল সিঙ্ক হিসাবে গড়ে তুলতে চাই, যাতে পরবর্তী পর্যায়েও এটা ডিজিটাল এডুকেশনাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনই পারে ভালো ভালো কাজ মানুষের জন্য, ছেলে মেয়েদের জন্য, অবভিয়াসলি। এবং আমরা যা করছি টোটালটাই শিক্ষার সাথে, শুধু চাইছি বঞ্চনার অবসান হোক, হ্যাঁ, বৈষম্যের অবসান। আমরা কারোর সমান বলছি না, কারোর কমও বলছি না। আমাদের যেটা দাবি, আমাদের যেটা ন্যায্য প্রাপ্য, আমরা অনেকে সবাই প্রায় পোস্ট গ্রাজুয়েট কিন্তু চাকরি করি গ্র্যাজুয়েট স্কেলে, এবং সেটাই দাবি করছি আমরা। তার বাইরে কিন্তু কিছু দাবি করছি না আমরা। আমাদের গ্র্যাজুয়েট স্কেলটাই আমরা দাবি করছি, যে স্কেলের থেকে আমরা দীর্ঘ 20 বছর ধরে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। একদম ঠিক। এবং আমরা যে লক্ষাধিক টিচার সকলে আমাদের একজোট হতে হবে,
হয়ে আমাদের Obviously. লক্ষাধিক কণ্ঠে উচ্চারিত হোক যে আমরা ভিজিটিএর লোক, আমরা সরকারের সঙ্গে আছি, সরকার আমাদের দিকে আরও একবার মানবিক মুখটা প্রকাশিত করে। এই মুহূর্তে রাজ্য সম্পাদকের কাছে আমার প্রশ্ন, সমস্ত গ্র্যাজুয়েট শিক্ষকদের এবং অন্যান্য সংগঠনগুলোকে আপনি কি বার্তা দেবেন এই মুহূর্তে? দেখুন, সবাই ঘরে বসে দেখছে সুন্দর অনুষ্ঠান লাইভ। খুব একদম প্রথম থেকে আমরা একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছি যে আমাদের এখানে কম্পালশন কিছু নেই। যে কোনো রাজনৈতিক মতাদর্শের শিক্ষক, মানে তার ব্যক্তিগত মতাদর্শের শিক্ষক, তিনি বিটিএতে জয়েন করতে পারেন, প্রোভাইডেড তিনি গ্র্যাজুয়েট টিচার। এবং যেহেতু এটা এক্সক্লুসিভ, আমাদের মঞ্চে তো বারবার অনেক পিজিরাও এসেছেন, তারা আমাদের তো সহকর্মী, তারা আমাদের সাহস দিচ্ছেন, তারা সলিডারিটি রেখেছেন। এবং আমি সমস্ত গ্র্যাজুয়েট শিক্ষকদের বলবো যে রাজনৈতিক অন্ধত্ব এবং সংকীর্ণতাকে দূরে সরিয়ে রেখে আপনারা নিজের দাবিতে সোচ্চার হন। আপনার যদি এটা মনে হয় যে বিজিটিএতে দাঁড়িয়ে বলতে আমার কষ্ট হবে বা আমার একটু অসুবিধা হবে, তাহলে আপনি যে সংগঠন করছেন সেখানেই সোচ্চার হন। দাবিটা পূরণ হয় রনের কথা, বিজিটিএ কোনো ক্রেডিট নেওয়ার দৌড়ে নামেনি। দাবি পূরণ করুন, করে ক্রেডিট নিতে রাস্তায় নামুন। হ্যাঁ, কারণ হচ্ছে তারা একত্রিত হতে পড়েছে রাজনৈতিক সংকীর্ণতাকে দূরে সরিয়ে রেখে। আমাদের না, অবশ্যই নয়। আমরা যখনই আমরা গেছি, আমরা যতবার সভা করেছি ততবার কিন্তু রাজ্যের শাসক দল থেকে আরম্ভ করে বিরোধী দল, সমস্ত শিক্ষক সংগঠন, মানে শাসক শিক্ষক সংগঠন থেকে বিরোধী যত শিক্ষক সংগঠন, সবাইকে কিন্তু আমরা অনুরোধ করেছি যে আমাদের পাশে এসে দাঁড়ান। ফলে আমাদের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু আমাদের ভেরি ক্লিয়ার যে আমরা অ্যাপলিটিক্যাল প্ল্যাটফর্ম, আমাদের মঞ্চে সবাইকে স্বাগত। কিন্তু ব্যাপারটা, যিনি এলেন না তিনি এই কথা বলতে পারেন না যে ও কেন গেল তাই আমি এলো না। আগে প্রশ্ন করুন আপনি কেন আসেননি। হ্যাঁ শুনুন বাবু, এই বিষয়ে আমাকেও কিন্তু অনেকে বলছে যে ওটা একটা অন্য দলের সংগঠন, কিন্তু আমাদের তো কোনো দলের ব্যানার নেই, আমাদের অরাজনৈতিক একটা সংগঠন, একমাত্র আমরাই বুক ফুলিয়ে বলতে পারি এটা। রাম, শ্যাম, যদু, মধু, চার বন্ধুকে আমি নেমন্তন্ন করলাম। আমার রাম আর শ্যাম এলো, যদু আর মধু এলো না। অজুহাত দিল রাম আর শ্যাম গেছে বলে আমি এলাম না। নিমন্ত্রণটা করেছিলে তুমি। ফলে আমরা তো রাজনৈতিক মঞ্চ তৈরি করিনি। তাহলে আমাদের দাবি দেওয়া যদি লেজিটিমেট হয়, তাহলে আসতে অসুবিধাটা কোন জায়গাটায়? এবং গ্র্যাজুয়েট টিচার প্রত্যেক শিক্ষক সংগঠনে আছে। আমি সমস্ত সংগঠন যারা নেতৃত্ব আছেন এবং সমস্ত গ্র্যাজুয়েট শিক্ষকদের প্রত্যেকের প্রতি সমান বিনম্র আবেদন যে দিস ইজ দ্য হাই টাইম। আপনারা গভর্নমেন্টের কাছে আবেদন করুন বা রাস্তায় নামুন বা একসঙ্গে আমাদের সঙ্গে বলুন, সবাই মিলে একসঙ্গে বলুন যে দীর্ঘ 20 বছরের বঞ্চনা ভুল হয়ে থাকতে পারে, কিন্তু তার থেকেও বড় ভুল হচ্ছে সেই ভুলটাকে ক্যারি করে নিয়ে যাওয়া জেনে শুনে। আর এই ভুলটা কিন্তু বারবার পশ্চিমবঙ্গে আমরা দেখে আসছি যে বারবার তাদের ভুলটা স্বীকার করতে অসুবিধা হচ্ছে। 2 দশকের বঞ্চনা, একদিনের নয়। এবং এই জায়গাটায় আজকে সে বঞ্চনা গিয়ে সীমাহীন বঞ্চনায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা তো লড়বোই, আমরা মাটি কামড়ে লড়বো। আমাদের বিজিটি এর মোটাই হচ্ছে যদি আমাদের 2 জন সৈনিক থাকে আমরা তারা মাটি ছাড়বে না, তারা সেখানে পড়ে থাকবে সেই জায়গাটাতে। কিন্তু যদি দাবিটা পশ্চিমবঙ্গের 1 লাখ গ্র্যাজুয়েট শিক্ষক, এবং আমি তো শিক্ষক সংগঠন বলবো, তাদের তো সংগঠনে প্রচুর গ্র্যাজুয়েট শিক্ষক আছে, তারা সবাইকে বিজিটি এর ভাবছেন কেন? তাহলে প্রথমেই তো তারা ভুল করছেন এই জায়গাটায়। আমরাও আছি বিভিন্ন সংগঠনে, আপনারা আছেন, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকের আওয়াজ তোলা উচিত। এটা তো একটা লেজিটিমেট দাবি। সেই দাবিটাকে প্রতিষ্ঠিত করতে অসুবিধাটা কোন জায়গাটায়? তাদের মতো করেই চেষ্টা করুন না। যারা পারবেন তারাই ক্রেডিট নিন, বিজিটিএ ক্রেডিট নেওয়ার দৌড়ে নেই। ঠিক আছে, বিজিটিএ তার নিজস্ব এজেন্ডা আছে, নিজের স্ট্যান্ড পয়েন্ট আছে। শিক্ষা এবং শিক্ষকদের কল্যাণ এবং সংস্কার নিয়ে বিজিটিএ কাজ করে যাবে। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো ভেবে নেবেন না যে এই দাবি একটা মিটে গেল বলে আমাদের মঞ্চ এখানে উঠে গেল। বিজিটিএ কিন্তু থেকে যাবে আজীবন, ফিনিক্স পাখির মতো থেকে যাবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আমাদের জেলা তৈরি হয়েছে এবং আগামী দিনে বিজিটিএর আনপ্রেসিডেন্টেড গ্রোথ দেখা যাবে। কারণ আমরা রাজনৈতিক ছোঁয়াকে বাঁচিয়ে রেখে হয়তো থাকবে না, কিন্তু সৃষ্টিগুলো বেঁচে থাকবে। হ্যাঁ, আমরা হয়তো থাকবো না, কিন্তু আমরা যাদের হাতে ব্যাটন দিয়ে যাব তারা এই অরাজনৈতিক সংস্কারের বার্তা নিয়ে এগিয়ে চলবে, সমস্ত রকম রাজনৈতিক ছোঁয়া বাঁচিয়ে। আজকে আমাদের কোনো রকম কোনো বাধা নেই বলে কারোর কাছে আমরা অসাধারণ প্রস্তাবগুলো দিতে পারছি। নাহলে আমরা ক্যাশের প্রস্তাব দিতে পারতাম না, আমরা স্কুল মাদ্রাসার মধ্যে ট্রান্সফার প্রস্তাব দিতে পারতাম না, আমরা কলেজে নিয়োগের ক্ষেত্রে বয়সের বাধা তুলে দাও সেই প্রস্তাব দিতে পারতাম না, কারণ আমাদের ঠিকই কারোর কাছে বাধা নেই। এই বিষয়েও কিন্তু রবীন্দ্রনাথ আমাদের বাঁচার প্রেরণা দেয়। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছনে ফিরে, কাঁদবে তারা কাঁদবে। আসলেও তাই, আমাদের দেখুন, আমরাও দেখব আগামী দিনে। রাজ্য সম্পাদকের কাছে আমার লাস্ট প্রশ্ন,
আমার ভিজিটিয়ান বন্ধুদের জন্য যদি কিছু বলেন। এই সবাইকে একটা কথাই বলবো, আমার যারা ভিজিটিয়ান বন্ধুরা আছেন, হোল্ড ইওর ব্রিথ, জাস্ট নিজের সাহসটাকে ধরে রাখুন, এবং মানুষের জন্য মানুষের জন্য কাজ করব। জাস্ট নিজেদের দাবি থেকে নড়বেন না, হতাশ হবেন না। বিজিটিএ শেষ অবধি লড়েছে, লড়বে। একমাত্র অর্গানাইজেশন যে লড়েছে রাস্তায় দাঁড়িয়ে, 3 বার রাস্তায় নেমেছে এবং চতুর্থবার যদি রাস্তায় নামতে হয়, বিজিটিএ সদস্যরা রাস্তায় দরকার হলে মৃত্যুবরণ করবে, কিন্তু দাবি না মেটা পর্যন্ত রাস্তা থেকে উঠবে না, আমি কথা দিচ্ছি। জাস্ট আমরা লকডাউন ওঠার উপর অপেক্ষা করছি, আর তার আগে যদি সরকার দাবি মিটিয়ে দেয়, আমরা বলছি যে আমরাও সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই সমস্ত কার্যকলাপ অবশ্যই সঙ্গে সঙ্গে আমরা সরকারের সঙ্গে যতটা পারবো সহযোগিতা করবো। কিন্তু সরকারের সহযোগিতা না পেলে কিন্তু আমাদের রাস্তায় নামতে বাধ্য হবে। এবং বিজিটিএর সদস্যরা, আপনারা হতাশ হবেন না, আমরা আমাদের দাবির থেকে একচুল নড়িনি এবং নড়ার কোনো প্রশ্নই নেই। সঙ্গে থাকুন। বন্দে মাতারাম, জয় হিন্দ, বিজিটিএ জিন্দাবাদ। নমস্কার সকলকে।